দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তাকে কেউ যেতে বাধ্য করে নেই, সে নিজে পালিয়ে গেছে। তার অবর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হয়েছে, আবার আরো অনেকগুলো মামলা বিচারাধীন আছে। তো বিচার হওয়ার সাথে সাথে আপনি খেয়াল করেন ইন্টারিম সরকারের সময় বেশ কয়েকবার যে দেশে উনি পালিয়ে আছেন সেই দেশের কর্তা ব্যক্তিদের কাছে বলা হয়েছিল যে তাকে ফেরত দেওয়ার জন্য, ওনারা অস্বীকার করেছেন। যখন একটা দেশের সরকার নিজে ফেরত চায়, যে আসামিকে ফেরত দেওয়া হয় না, উনি যখন আসতে চাচ্ছেন, আসতে তো দোষের কিছু নাই, তার যেভাবে বিচার হয়েছে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। আমরা কেউই বিচারের ঊর্ধ্বে না, আমরা কেউই আইনের ঊর্ধ্বে না। সো একটা রাষ্ট্র তার নিজস্ব কার্য পরিচালনা করবেন তার মতো করে, এবং আমরা সবাই তাকে সহযোগিতা করব। সেখানে শেখ হাসিনা আসুক আর যেই আসুক না কেন, তার বিচার হবে, এবং বিচারে যদি সে সাজাপ্রাপ্ত হয় তার সাজা হবে। যে সাজাপ্রাপ্ত হয়েছে, আমি হয় না হয়েছে, যে দুই একটা মামলার রায় হয়েছে সেখানে সে সাজাপ্রাপ্ত হয়েছে, এবং ফাঁসির আসামি, একজন ফাঁসির আসামিকে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা করবে সেই ব্যবস্থার সাথেই তাকে একাত্মতা ঘোষণা করতে হবে। আমি এইটুকুই বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে তার এই আসার কথা, আপনি পালানোর বিষয়টি বলছেন, এবং আপনি বলছেন সরকার আসামিকে ফেরত দেওয়ার জন্য, অপরাধীকে ফেরত দেওয়ার জন্য বিগত সরকার চিঠি দিয়েছিল। এই সরকারও শামা ওবায়দ সেদিন বলেছেন যে তারা যোগাযোগ করছেন দিল্লির সাথে, কিন্তু উনি তো দিল্লিতে অতিথি হিসেবে আসেন, উনি তো আসামি হিসেবে দিল্লির কাছে পরিচিত না, বা আসামি হিসেবে তারা আশ্রয় দেয় নাই তাকে। এটা দিল্লি বুঝবে, দিল্লি তো আলাদা একটা রাষ্ট্র। প্রত্যাবর্তন চুক্তির কথা বলছেন আপনি, তো যার ফলে প্রত্যাবর্তন চুক্তিতে আপনার কাছে কেউ অতিথি হতে পারে, সেই অতিথিতে যদি ডিফেক্টেড হয়, আপনার সঙ্গে আমার যা চুক্তি হয়েছে সেই চুক্তিটা কিন্তু আপনি পালন করতে বাধ্য। কিন্তু যেহেতু আপনি বড় রাষ্ট্র, আপনি এখন বিভিন্নভাবে ছল বাহানা করছেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আইন তো আইনই, সবার জন্য একই সমান আইন। তো সেখানে বিদেশে ওই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় যে চুক্তিটা, ভারতের অতিথি হতে পারে, কিন্তু সে তো আমাদের কাছে আসামি। তো আসামিকে তাকে আমাদের হ্যান্ড ওভার করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখন তারা যদি দায়িত্ব পালন না করে, এটা তাদের ব্যাপার বা আন্তর্জাতিক আইনের ব্যাপার। আমি এটুকুই বলছি। ওকে, তার আগমনের খবর পরপরই রাজনৈতিক দলগুলোর রিয়াকশন, বিএনপির রিয়াকশন তো আপনি যেটা বলছেন ঠিক সেরকমই। রিজভী আহমদ, রুহুল কবির রিজভী সেরকম একটা রিয়াকশন দিয়েছেন যে তিনি আইনের মুখোমুখি হবেন, সেটাই চান। আবার দেখা যাচ্ছে যে তার আশা নিয়ে জামাত বলছে যে তিনি তো আসতেই চাচ্ছেন, আসলে আইনের মুখোমুখি হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু জামাত বলছে যে বিএনপির একটি অংশ ভিতরে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, যার সুযোগে শেখ হাসিনা এসব কথা বলতে পারছেন, আসার কথা বলতে পারছেন। যে আপনার গ্রামে একটা কথা প্রচলিত আছে যে একসাথে অনেকে খেতে বসে নিজের লজ্জায় বলতে পারে না যে আমার আরো লাগবে, বলে যে ওর পাতে খাবার নাই, তার মানে আমার পাতও খালি। তো জামাত যে কথাটা বলছে, জামাত বিএনপিকে আঙুল দিয়ে বুঝাচ্ছে, কিন্তু জামাতের সাথে বরাবরই আওয়ামী লীগের একটা আলাদা সম্পর্ক ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকার সম্ভাবনা আছে। এই কারণে আমি বলছি, আপনি দেখেন আওয়ামী লীগ যখন জামাতকে ব্যান করলো, একদম ঝাঁকে জামাতের কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনে নাই নিজের দল বাদ দিয়ে অন্য দলে জয়েন করা। তারা কিন্তু কুষ্টিয়া, আপনার পাবনা, ভেড়ামারা, মেহেরপুর এই জায়গাগুলো সবচেয়ে বেশি করেছে, জয়েন করলো আওয়ামী লীগে জামাতের। তাদের কিন্তু জয়েন করাতে আওয়ামী লীগের মিনিমাম কোনো দ্বিধা হলো না। আপনি দেখেন যারা আন্দোলন করেছে এই 24-এ, সেই আন্দোলনের ছেলেমেয়েরা, তারা কিন্তু পরবর্তীতে ছাত্রলীগ করা ছেলেমেয়েরা রাতারাতি জামাত হয়ে গেল। তার মানে রাতারাতি তো জামাত হয় না, জামাতেই তারা ছিল, শিবিরেই তারা ছিল, তারা আসলো। তো এই যে কি অপূর্ব কম্বিনেশন। আবার আওয়ামী লীগ যখন ব্যান হলো, তখন আবার অনেক আওয়ামী লীগের নেতারা জামাতে আশ্রয় নিল, এখনো নিচ্ছে। জামাত তাদের নামে সারা বাংলাদেশে কোনো মামলা করে না। আপনি দেখেন, তারা যদি সবচেয়ে বেশি নিগৃহীত হয়, তাহলে তো তাদের মামলা করার কথা ছিল 5ই আগস্টের পরে, কিন্তু 5ই আগস্টের পরে তারা মামলা করে নাই। তারা তাদেরকে হেল্প করেছে, তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তারা তাদের বাড়িতে বাজার পাঠিয়েছে, এখনো পাঠায়। তো এই যে সম্পর্কটা, এবং তারা তাদের আমির সবচেয়ে বড় নেতা, উনি বলেছেন নিঃসংকোচে, এবং যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায় নাই, আপনার নিশ্চয়ই মনে আছে। এটা কয়েকদিন পরে, 5ই আগস্টের কিছু মাস পরে এই কথাটা বলেছে জামাতের আমির। তাহলে আপনি বলেন যে খাতির কাদের সাথে? বিএনপি
ক্ষমাও করার কথা বলে নাই, বিএনপির প্রতিশোধের কথা বলে নাই। বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমরা প্রতিশোধ স্পৃহায় মত্ত থাকি না। আমার মাকে যদি আমি জিজ্ঞেস করতাম, আমার মা বলতো দেশের জন্য কাজ করো প্রতিশোধের বদলে। তো উনি দেশের জন্য কাজ করছে, কিন্তু আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি যে কাজ করেছেন আপনার কাজের দাম আপনাকে আইনের মাধ্যমে দিতে হবে। সেই জায়গায় বিএনপি ওই জায়গাটাই কিন্তু আইনের উপর ছেড়ে দিয়েছে সম্মানের সাথে। বিএনপি ব্যক্তিগতভাবে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে অত্যাচার নির্যাতন চলছিল, উনি কিন্তু কাউকেই সেইভাবে দেখেছেন আপনি যে কোনো আওয়ামী লীগের নেতাকে ধরে মিনিমাম কোনোখানে সারা বাংলাদেশের ওইভাবে অত্যাচার করা হয়েছে, ওইভাবে টর্চার করা হয়েছে, ওইভাবে আঙ্গুল নখ তুলে ফেলা হয়েছে। আপনি দেখেন ছাত্র দলের আমানের কথাই ধরেন, তার নখগুলো তুলে ফেলা হয়েছে তাকে অ্যারেস্ট করার পরে, তাকে এত এত নির্যাতন করা হয়েছে। তো এরকম অহরহ প্রত্যেকটা জেলায় আপনি শত শত পাবেন। গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বিএনপি সময় কিন্তু একজনও গুম হয় নাই। আপনি 4 মাস 5 মাসে কিন্তু এটা পাবেন না। তো এই জন্য আমরা কিন্তু টর্চার বা আমরা প্রতিশোধ এইসব করি না। যেটা যারা যারা করে তারা একই মাপের চিন্তা করে, একই মাপের বিচার বিবেচনা করে। অতএব তারা যেটা বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। তার মানে আপনি বলতেছেন তাইলে এইগুলা স্ট্যান্ডবাজির কথা যেহেতু বলেন, তাইলে কি বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়া দুই পক্ষই, বিএনপিও বলবে বা জামাতও বলবে এরকম যে জামাত বিএনপিকে আশ্রয় দিচ্ছে, বিএনপি স্ট্যান্ডবাজি রাজনীতি খুব একটা করতে পারে না বললেই চলে। আমি যেহেতু বহুদিন বিএনপি করি, বহু বছর, আমি আর অন্য কোনো দল চিনি না, বুঝি না, জানিও না। সেখানে বিএনপি আপনার এটা পারে না এই জায়গা থেকে। সো এইটা আপনি যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তারাই বলতে পারবে, যারা কাকের বাসায় ডিম দিয়ে কোকিলের বাচ্চা তা দেয় তারাই বলতে পারবে। এটা বিএনপির জন্য সম্ভব না। একদম। তার মানে শেখ হাসিনা আসলে সরকার তার যথাযথ নিরাপত্তা, তিনি যেহেতু একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাইলে তার যথাযথ নিরাপত্তা দিবে কিনা সরকার, এই জন্য সরকার কি প্রস্তুত কিনা, এরকম আপনার কাছে মনে হচ্ছে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ডিসেম্বরে আসেন, সরকার তো চাচ্ছে শেখ হাসিনা আসুন দেশে, সরকার এইটুকু নিশ্চয়তা দিতে পারে নিরাপত্তার যে একজন আসামির কাঠগড়ায় রাখার জন্য, যাতে বাইরের কোনো বিচার হওয়ার আগে যেন বাইরের বিচারগুলো না হয়, বাইরের জনগণের আওতার মধ্যে যেন না পড়ে। উনি যদি জানিয়ে আসে, নিশ্চয়ই বাংলাদেশ সরকার এইটুকু করবে যে উনার ওই নিশ্চয়তাটুকু, যেমন ধরেন আদালতে যখন হাজিরা দিতে যায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা, তাদেরকে যেভাবে সেভ করে, প্রথমে ইন্ট্রিম সরকারের সময় তো তাদেরকে ডিম মেরেছে, টমেটো মেরেছে, তাদেরকে হাতের নির্যাতন করেছে, পুলিশদেরকে ওভারটেক করে, সেটা যাতে না হয় সেই জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। একদম। আরেকটা বিষয় একটু আলাপ করি তাহলে, এই যে এই প্রসঙ্গের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন যে উদ্বেগজনকভাবে আইন সালিশ কেন্দ্র গত 2 দিন আগে তারা একটা করেছে যে সারা দেশে 65 জন বিনা বিচারে কারাগারে এবং হেফাজতে মারা গেছেন। এর মধ্যে সাম্প্রতিক সময়ে ফরিদপুরের মধুখালী এবং এই যে মাদারীপুর বোধহয় সম্ভবত 2 চট্টগ্রামে একজন মারা গেছেন ছাত্রলীগ এবং যুবলীগের। পুলিশ নিল আগের দিন, পরের দিন তাদের লাশ পাওয়া গেল। আবার কারাগারে বহু মৃত্যু ঘটেছে। এইটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন সালিশ কেন্দ্র। এইসব ঘটনার কোনো তদন্তের কথা আমরা শুনতেছি না, বিশেষ করে কারা হেফাজতে যে মৃত্যুগুলো হচ্ছে। দেখেন, তদন্ত তো এটা পুলিশই, আপনি আমাকে জিজ্ঞেস না করে পুলিশকে জিজ্ঞেস করতে পারেন, যাদের হেফাজতে মারা গিয়েছে যদি যেয়ে থাকে, তারাই বলতে পারবে যে সেটার কতটা তদন্ত হচ্ছে, কতটা হচ্ছে না, কেন মারা গেল, কি বিষয় আসয়। বাট আমি এটুকু বলতে চাই যে 15.5 বছরের যে ধারাবাহিক নৃশংসতা, সন্ত্রাসী, পরবর্তীতে 18 মাস সেখানেও কমে নাই, মব আরো বেড়েছে, সেটার ধারাবাহিকতা 4 মাসের যে কমে 0 টলারেন্সে যাবে তা আমি বিশ্বাস করি না। তবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উনি বলেছেন যে এটার ব্যবস্থা হচ্ছে, এটা এমন ব্যবস্থা হচ্ছে যেটা উনি বলতে চাচ্ছেন না হওয়ার শুরুর আগে। তো এইটুকু আমি বলতে চাই। যেমন ধরেন যে সরকার যেটা করেছে এর মধ্যে আপনার এআই দিয়ে আপনার গাড়ির গতিবিধি দেখার যে ট্রাফিকিংটা করছে, সেখানে কিন্তু রেজাল্ট কিন্তু 99% সাকসেসফুলি। সেটার মতো করে জনগণের যাতে হাতে টাকা না থাকে, অন্য ব্যবস্থায় লেনদেন করা, এই অন্য ব্যবস্থায় ডিজিটালাইজড ভাবে লেনদেনটা হলে অন্য উন্নত দেশের মতো, তাহলে আপনার কাছে আমার কাছে যখন পকেটে টাকা না থাকবে,
হ্যাঁ, তখন কিন্তু সন্ত্রাসী অনেকটা কমে যাবে। সেটা কিন্তু টাকাটাই কিন্তু অনেকটা আপনার সন্ত্রাসী বাড়িয়ে দেয়। আমার কাছে আমি যখন টাকাটা আমার যখন ব্যাংকিং ভাবে থাকবে বা বিকাশ বলি, নগদ বলি, যেটাই বলি, এটার একটা আমি সার্চ দিলেই বের হয়ে যাবে যে আপনার কাছে আমার কাছে কত টাকা আছে, তখন কিন্তু মানুষ কিন্তু অত অন্যায়ভাবে ইনকাম করে কি করবে, টাকা রাখবে কোথায়? এটার ব্যবস্থা হবে। একমাত্র হুন্ডি টুন্ডি ছাড়া আরগুলায় আপনার মনে হয় না যে টাকা হাতে না থাকলে এত অন্যায় হবে। তো এই জায়গাগুলো কাজ করছে সরকার। এখন এই কাজগুলো করতে তো একটা সময় লাগবে, আপনাকে সেই সময়টা দিতে হবে। কিন্তু আপনি বলছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো কারাগারে ঘটছে, সরকারের উপরই তো দায়ভার পড়বে। কারাগারে ঘটলো, পুলিশের হাতে ঘটলো, সব দায়ভার তো সরকারকেই বহন করতে হবে। সরকার তো এড়িয়ে যেতে পারবে না। না, সরকার এড়িয়ে যেতে পারবে না। এখন এই জন্য আপনার মনে করেন যে সরকার ব্যবস্থাও নিচ্ছে, সরকার তো আর বসে নাই, কাজ করছে। আর এটা এই নতুন না, আপনার আওয়ামী লীগের শাসনামলে এর চেয়ে অনেক অনেক বেশি হতো। আমি তার মানে এই বলছি না যে আওয়ামী লীগে হতো বলে বিএনপি সময় হবে, আমি এটা বলছি না ইন্টারিমে হতো বলে বিএনপি সময় হবে। বিএনপি চেষ্টা করছে, এটা কিন্তু বিএনপি স্বীকার করছে। আওয়ামী লীগ হলে আপনি মুখের কাজ দিয়ে যেতে পারতেন না, এই কথা বলে না, কোথায় কি অবস্থা। আপনি মাঝখানের সরকারেরও তো আপনি কিছুই মনে করতো না, তারা কিচ্ছু বলতো না। বাট বিএনপি আমরা কিন্তু আনসার করি, আমরা কিন্তু ওয়েট অ্যান্ড সি বলি। হ্যাঁ, আমরা কিন্তু বলি আই শ্যাল ট্রাই মাই বেস্ট লেভেল। আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। সো আপনাদেরও সহযোগিতা করতে হবে এবং একটু সময় দিতে হবে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললাম, আপনি দেখেন একেবারে একজন মন্ত্রীর এলাকা আগলজোড়া, সেখানে আসামি ধরার পর সেই আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানার ভিতরে গিয়ে মব করা হয়েছে, পুলিশকে পিটানো হয়েছে। এইটাকে কিভাবে আসলে এগুলো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? মবটা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এই যে আমি বললাম এতক্ষণ যেটা, যে মব নিয়ন্ত্রণ, এটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, কিছুটা সময় চেয়েছেন আপনাদের কাছে, এবং তাকে কিন্তু অ্যারেস্ট করাও হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু অ্যারেস্টের মধ্যে পড়েছে। তো এইটার থেকে সরকার ধরেন এর চেয়ে কী করতে পারে? যদি সবার সহযোগিতা না থাকে, এক সরকারের দ্বারা কতটুকু সম্ভব? সবার সহযোগিতা বলতে কি, বিরোধী দল তো আপনাদের এই একই গণনার সবাই, তবে বিরোধী দলের সহযোগিতা কি পাওয়া যাচ্ছে না? বিরোধী দলের সহযোগিতা, আপনি 2 মাস যখন সরকারের বয়স, তখন বিরোধী দলের একজন বললেন, সিনিয়র নেতা বললেন যে পৃথিবীর শ্রেষ্ঠ অজনপ্রিয় সরকার এটা। তো এই যে অজনপ্রিয়, যার বয়স 2 মাস, তাকে আপনি অজনপ্রিয় বলে দিলেন। তো এবং বাইরে যখন বলে যে এই সরকারকে, আওয়ামী লীগকে যেমন তাড়িয়েছি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই সরকারকেও করবো। আপনি কোনো প্যারাসিটামল না ধরেই আপনি কুইনাইন খাইয়ে দিলেন রুগী। এখন রুগী বাঁচলো না মরলো সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। তো যখন যেটা দরকার সেটাই তো বলতে হবে। সো তাদের সঙ্গে যে সম্পর্কটা, অতীতে তো তাদের সাথে আমাদের একার না, আওয়ামী লীগেরও ছিল। যুগপৎ আন্দোলন আওয়ামী লীগের সাথেও তারা করেছে, তত্ত্বাবধায়ক নিয়ে আমাদের সাথেও করেছে। সো আওয়ামী লীগের তারা যে অবস্থা করেছে, তো তারা আবার এটাও বলছে বিএনপির সঙ্গে। সো এখান থেকেই প্রমাণ হয় যে সম্পর্কের জায়গায় তারা তাদের নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না। দেশ কোথায় গেল, অন্যরা কোথায় গেল, গুল্লাই গেল না, ভালো থাকলো না, খারাপ গেল, তাতে কিচ্ছু আসে যায় না তাদের। তার মানে সরকারকে বিরোধী দল সহযোগিতা করছে না? না। এই যে সংসদে তো তারা সংসদে বাজেট অধিবেশন 29 তারিখে দেখলাম শফিকুর রহমান সব কিছু ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার কথা বলছেন। এটার তো উপায় নাই। আপনি কোনো সরকারকে, এই 55 বছরের সরকারকে কখনো দেখেছেন যে এতগুলো খাদ্যদ্রব্যের উপর কর মওকুফ করা? নিত্য প্রয়োজনীয় এবং প্রত্যেকটা জায়গায়, আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যুব বলেন, ক্রিয়া বলেন, আপনার সবগুলো জায়গায় যেভাবে চেষ্টা করেছে বাজেট বরাদ্দ করার, সেখানে চরম শত্রু আপনার এটা নিয়ে কিছু বলতে পারবে না। এতটা স্টাডি করে এই বাজেটটা দেওয়া হয়েছে, জনগণের নন্দিত বাজেট। সেই জনগণের নন্দিত বাজেটে তারা কোনখানে, যেখানে পারছে সেখানে তারা চুলচেরা বিশ্লেষণ করেছে, কিন্তু যখন তারা কিছুই পায় নাই, তখন তো তার সহযোগিতা আশ্বাস দেওয়া ছাড়া কিছুই নেই। অথচ আপনি দেখেন, যেদিন বাজেট উত্থাপন হলো, না পাশ না, উত্থাপন হলো, সেদিন তারা চুপ। আমি তো ওইখানেই ছিলাম, তারা সমস্ত দিনভর চুপ, কিন্তু ঠিকই বাদ আসর আপনার বাইতুল মুকাররমে মানি না মানবো না ব্যানার দিয়ে আপনার ঠিকই মিছিল হলো। তো তারা তো তাদের মতো ওই সংসদে একরকম কথা বলে, বাইরে বের হয়ে একরকম কথা বলে।
তার মানে বাইরে তারা কি লোক দেখানো বলে, আর সংসদে কি সত্য কথাই বলে যে সরকারের সঙ্গে আছে, আর বাইরে কি লোক দেখানো বলে, মানুষকে জানানো বলে যে শোনেন, সংসদে কথা বলার জন্য কিছু টেকনিক থাকে, যে টেকনিকগুলো ম্যাক্সিমাম জামাতের এমপিরা নতুন। 1 নাম্বার নাই। 2 নাম্বার, যেমন ধরেন আমাদের আইনমন্ত্রী নতুন, কিন্তু সে আইনের এত ধারা জানে, এত কিছু জানে যে তার জন্য নতুন জায়গা হলো যে কোনো আনসার দেওয়া তার জন্য কোনো মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু তাদের ওইখানে বিএনপির একজন আইনমন্ত্রীর মতো একজন আপনি দেখবেন না, তারপরে আপনার একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আপনি দেখবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অনেকবারের এমপি ছিল, আমি সেটার কথা যাচ্ছি না, তবে আমি এইটুকু বলতে চাই, তারাও যখন আরো রপ্ত করবে তখন পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য কোনো অংশেই তারা ছাড়ে না। আর তাদের আরেকটা জিনিস, তারা কিন্তু যখন যেটা চায় ওইটা চাইয়ে বসে থাকে। যেমন তাদের পৃথিবী গুল্লায় যাক, তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা হলো গণভোট নিয়ে। তো তারা ওই গণভোটকেই প্রাধান্য দিয়ে প্রত্যেক দিন গোয়েবলসের থিওরির মতো একটা কথাই তারা মুখস্থ বলে। তো এই একটা মুখস্থ কথা বলতে গেলে আপনার অন্যগুলোর আর ঠাঁই পায় না, প্রাণ পায় না, যে কারণে তারা ওই কথাগুলো বলতে মনে করেছে, প্রথম এমপি হয়ে মনে করেছে সংসদ এবং বাইরের বক্তব্য বোধহয় একই রকম। একদম। জামাত বাইরে যে বক্তব্য দিচ্ছে, আপনি এটা বলছিলেন যে জামাত বাইরে সরকারের বিরুদ্ধে কথা বলছে, এবং সম্প্রতি তারা বলছে যে 11 দলের একটা সভা ছিল, সমাবেশ ছিল, সেখানে অলি আহমেদের বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রীকে অনেকটা সতর্ক করে বলছেন আপনি ঢাকার বাইরে গিয়ে রাত্রি যাপন করবেন না। আবার জামাত প্রধানমন্ত্রীকে বলছে যে তিনি প্রতারণা করেছেন, তার দল প্রতারণা করেছে, জুলাইয়ের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তারা গণভোট বাস্তবায়ন না করে প্রতারণা করেছে, সরাসরি বলছেন। এইটাকে কিভাবে দেখবেন? দেখেন, এইখানে অলি আহমেদ সাহেবকে আমি এইভাবে দেখতে চাই, বহুদিন রাজনীতি করেছে বিএনপির সাথে, জিয়া রহমানের সাথে খুব